একটা দেশ যেখানে প্রায় 90% মানুষ যে ভাষায় কথা বলে না সে ভাষাই রাষ্ট্রভাষা। হ্যাঁ, পাকিস্তানের কথা বলছি। মাত্র 7-9% মানুষের মাতৃভাষা উর্দু, তবুও সেটাই দেশের জাতীয় ভাষা। কিন্তু কেন, কিভাবে একটি সংখ্যালঘু ভাষা হয়ে উঠল একটি পুরো রাষ্ট্রের পরিচয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে ইতিহাসের এক জটিল মোড়ে, যেখানে ভাষা, রাজনীতি আর ধর্ম একসাথে জড়িয়ে গেছে। পাকিস্তান একটি ভূভাষিক রাষ্ট্র। 2023 সালের হিসাব অনুযায়ী এখানে 70টিরও বেশি ভাষা প্রচলিত। পাঞ্জাবি প্রায় 37%, পশতু 18%-এর বেশি, সিন্ধি 14%-এর বেশি, সারাইকি প্রায় 12%, আর উর্দু মাত্র 9%। এরপর রয়েছে বেলুচি, হিন্দকো, ব্রাহুই সহ আরও অনেক ভাষা। অর্থাৎ উর্দু সংখ্যার দিক থেকে শীর্ষে নয়, বরং মাঝামাঝি অবস্থানে। পাঞ্জাবি ভাষা মূলত পাঞ্জাব প্রদেশে ব্যবহৃত এবং এটি সবচেয়ে বেশি মানুষের ভাষা। পশতু ব্যবহৃত হয় খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে, যা একটি শক্তিশালী জাতিগত পরিচয়ের ভাষা। সিন্ধি হল সিন্ধ অঞ্চলের ঐতিহ্যবাহী ভাষা, যার শিকড় বহু প্রাচীন। বেলুচি ভাষা বেলুচিস্তান অঞ্চলে ব্যবহৃত হয়। হিন্দকো উত্তর পশ্চিমাঞ্চলের স্বরগুলোতে শোনা যায়, আর ব্রাহুই একটি দ্রাবিড়ীয় ভাষা, যা দক্ষিণ ভারতের ভাষাগুলোর সাথে সম্পর্কিত। অর্থাৎ পাকিস্তান আসলে একটি ভাষাগত মোজাইক। উর্দু ভাষা কিভাবে পাকিস্তানের রাষ্ট্রভাষা হয়ে উঠল এটা ভালোভাবে বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে হিন্দি ও উর্দু ভাষার উৎপত্তি, দুই ভাষা নিয়ে বিভাজন থেকে শুরু করে ভারত ও পাকিস্তান রাষ্ট্র গঠন পর্যন্ত। হিন্দি ও উর্দু আসলে একই মূল ভাষা হিন্দুস্তানি থেকে উদ্ভূত, যার মূল ভিত্তি হল দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলের উপভাষা খারিবলি। কথ্য ভাষায় এই দুটি ভাষার মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই এবং বক্তারা একে অপরের কথা অনায়াসেই বুঝতে পারেন। তবে এদের মধ্যে প্রধান পার্থক্য হল লিপি ও শব্দভাণ্ডারে। হিন্দি লেখা হয় সংস্কৃত থেকে আসা দেবনাগরী লিপিতে, বাম থেকে ডানে। অন্যদিকে উর্দু লেখা হয় ফার্সি আরবি থেকে আসা নাস্তালিক লিপিতে, ডান থেকে বামে। আনুষ্ঠানিক বা উচ্চতর সাহিত্যের ক্ষেত্রে হিন্দি মূলত সংস্কৃত শব্দের উপর নির্ভর করে। আনুষ্ঠানিক ক্ষেত্রে উর্দু প্রচুর পরিমাণে ফার্সি, আরবি ও তুর্কি শব্দ ব্যবহার করে। হিন্দি ও উর্দু মূলত কথ্য হিসেবে একই ভাষার দুটি পিঠ, কিন্তু লিখন ও আনুষ্ঠানিক ব্যবহারে এরা স্বতন্ত্র পরিচয় বহন করে। 1800 দশকের মাঝামাঝি ব্রিটিশ শাসনের সময় ভারত উপমহাদেশে একটা বড় পরিবর্তন আসে। 1837 সালে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় সরকারি কাজে ফার্সি ভাষার বদলে স্থানীয় ভাষা ব্যবহার করা হবে। কিন্তু এখানেই শুরু হয় সমস্যা। উত্তর ভারতে তখন দুটি ভাষা সামনে আসে, হিন্দি আর উর্দু। উর্দু তখন লেখা হতো ফার্সি আরবি লিপিতে, আর হিন্দি লেখা হতো দেবনাগরী লিপিতে। শুরুতে মনে হতে পারে এটা শুধু ভাষার পার্থক্য, কিন্তু আসল দ্বন্দ্ব ছিল কোন ভাষা ক্ষমতার কেন্দ্র দখল করবে। 1867 সালে এই দ্বন্দ্ব প্রথম বড় আকার নেয়। উত্তরপ্রদেশের কিছু হিন্দু দাবি তোলে সরকারি ভাষা হিসেবে উর্দুর বদলে হিন্দিকে ব্যবহার করতে হবে, কারণ তাদের মতে হিন্দি ছিল অধিকাংশ মানুষের ভাষা। অন্যদিকে মুসলিম সমাজ এর তীব্র বিরোধিতা করে। তাদের মতে উর্দু শুধু একটি ভাষা না, এটা তাদের ইতিহাস, সংস্কৃতি আর পরিচয়ের অংশ। এই বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়ে সমাজের সব স্তরে, শিক্ষা, প্রশাসন, এমনকি চাকরির ক্ষেত্রেও। কারণ সরকারি চাকরি পেতে হলে ভাষা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ফলে ভাষা নিয়ে প্রতিযোগিতা ধীরে ধীরে ধর্মীয় বিভাজনে রূপ নিতে শুরু করে। একদিকে হিন্দি সমর্থনে গড়ে ওঠে বিভিন্ন আন্দোলন, যেমন 1893 সালে নাগরিক প্রচারণী সভা। এই সংগঠন দেবনাগরী লিপিকে জনপ্রিয় করার জন্য কাজ করে। অন্যদিকে উর্দুর পক্ষে গড়ে ওঠে আঞ্জুমান তরিকে উর্দুর মতো সংগঠন। তারা দাবি করে উর্দুই সবচেয়ে সহজ, পরিশীলিত এবং সবচেয়ে বোঝার মতো ভাষা। 1881 সালে বিহারে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে উর্দুর বদলে হিন্দিকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়। এই ঘটনাটি আগুনে ঘি ঢালার মতো কাজ করে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এই সময় অনেক প্রভাবশালী ব্যক্তিও এই বিতর্কে জড়িয়ে পড়েন। মদন মোহন মালব্য হিন্দির পক্ষে কথা বলেন, আর স্যার সৈয়দ আহমদ খান উর্দুর পক্ষে অবস্থান নেন। শুরুতে স্যার সৈয়দ চেয়েছিলেন হিন্দু ও মুসলিমরা একসাথেই থাকুক, কিন্তু ভাষা নিয়ে এই তীব্র দ্বন্দ্ব দেখে তিনি একসময় হতাশ হয়ে বলেন, হিন্দু ও মুসলিমরা হয়তো কখনোই এক জাতি হতে পারবে না। এখানে এই বিষয়টা ভয়ঙ্কর মোড় নেয়। ভাষা তখন শুধু আর ভাষা থাকে না, এটা হয়ে ওঠে আমি কে এই প্রশ্নের উত্তর।
হিন্দি মানে হিন্দু পরিচয়, উর্দু মানে মুসলিম পরিচয়। এই ধারণা ধীরে ধীরে মানুষের মনে গেঁথে যায়। মহাত্মা গান্ধী একসময় চেষ্টা করেছিলেন এই বিভাজন থামাতে। তিনি প্রস্তাব দেন যাতে হিন্দি ও উর্দুকে মিশ্রিত করে নাগরি ও ফার্সি উভয় লিপিতে লিখিত হিন্দুস্তানি হিসেবে নামকরণ করা হয়। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। ভাষা তখন আবেগ, পরিচয়, এমনকি রাজনীতির অংশ হয়ে গেছে। এই দীর্ঘদিনের দ্বন্দ্বই পরবর্তীতে আরও বড় রাজনৈতিক বিভাজনের ভিত্তি তৈরি করে। 1900 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার হিন্দি ও উর্দুকে সমান মর্যাদা দিলেও বাস্তবে বিভাজন আরও বাড়ে। পাকিস্তান রাষ্ট্র গঠনের আন্দোলনে উর্দু কেবল একটি ভাষা হিসেবে নয়, বরং মুসলিম জাতীয়তাবাদের প্রধান প্রতীকে পরিণত হয়। এই দ্বন্দ্বের ফলে উদ্ভূত কয়েকটি বিষয় উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বেছে নিতে ভূমিকা রাখে। 1. সাংস্কৃতিক প্রতীক। 2. সর্বভারতীয় মুসলিম ঐক্য। 3. আঞ্চলিক নিরপেক্ষতার ধারণা। হিন্দি উর্দু দ্বন্দ্বের ফলে উর্দু ভাষা ভারতের মুসলিমদের কাছে তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এই সংহতি দেশভাগের সময় উর্দুকে পাকিস্তানের সংজ্ঞায়িত ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করে। পাকিস্তান আন্দোলনের নেতারা মনে করেছিলেন ভারত জুড়ে ছড়িয়ে থাকা মুসলিমদের ঐক্যবদ্ধ করতে উর্দুই একমাত্র মাধ্যম হতে পারে। এই ঐতিহাসিক প্রেক্ষাপটেই 1947 সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন। কিন্তু 1947 সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর বাস্তবতা ছিল বাংলা সংখ্যাগরিষ্ঠের ভাষা। উর্দু নির্দিষ্ট কোনো বড় ভৌগোলিক অঞ্চলের প্রধান আঞ্চলিক ভাষা ছিল না। কিন্তু শাসকরা মনে করেছিলেন উর্দুকে রাষ্ট্রভাষা করলে তা সব অঞ্চলের মানুষের কাছে একটি নিরপেক্ষ ও ঐক্যবদ্ধকারী শক্তি হিসেবে কাজ করবে। কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়, যা 1952 সালের ভাষা আন্দোলনের রূপ নেয়। পরবর্তীতে এই বৈষম্য 1971 সালে মুক্তিযুদ্ধের রূপ নেয় এবং বাংলাদেশ স্বাধীন হয়। আজকের পাকিস্তানে উর্দু জাতীয় ভাষা হলেও বাস্তবে এটি একটি লিঙ্গুয়া ফ্রাঙ্কা। সবচেয়ে বেশি মানুষ পাঞ্জাবি ভাষায় কথা বলে, আর ইংরেজি প্রশাসন ও শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে ভারতে উর্দু একটি স্বীকৃত ভাষা হলেও এর ব্যবহার কিছুটা কমেছে, তবে সংস্কৃতি ও সাহিত্যে এর প্রভাব এখনও ব্যাপক। উর্দুর ইতিহাস আমাদের শেখায় একটি ভাষা কখনোই শুধু ভাষা নয়, এটি রাজনৈতিক, সংস্কৃতি ও পরিচয়ের প্রতিফলন। পাকিস্তানে উর্দুকে রাষ্ট্রভাষা করা হয়েছিল একতা তৈরির জন্য, কিন্তু সেটি একসময় বিভাজনের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে প্রশ্ন থেকেই যায়, একটা দেশের ভাষা কি সংখ্যাগরিষ্ঠের হওয়া উচিত, নাকি একটি প্রতীকী ভাষাও পুরো জাতিকে প্রতিনিধিত্ব করতে পারে?